আমাদের আজকের গল্প মেরামতি, কলমে ছবি ব্যানার্জি। সকাল থেকে বেলা 10টা পর্যন্ত অনুপমার সংসারে ঝড় বয়ে যায়। ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রান্নার ফাঁকে ফাঁকে তাগাদা দেওয়া, স্বামী ছেলের মেয়ের টিফিন প্যাক করা, তার ফাঁকে শ্বশুর শাশুড়িকে চা জলখাবার দেওয়া, করতে করতেই তার নাবিশ্বাস অবস্থা। বেলা 11টায় স্নান সেরে সবে গতকালের আনন্দবাজারের রবিবাসরীয় গল্পের পেজটায় চোখ বুলিয়েছে। এমন সময় তার মোবাইলে রিংটোন বেজে উঠল। দেখল একটা আননোন নাম্বার থেকেই ফোন। অনুপমা একটু ইতস্তত করে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। ও প্রান্ত থেকে একটা মহিলা কণ্ঠ বলল, আপনি কি রূপম সেনের স্ত্রী কথা বলছেন? অনুপমা বলল, বলছি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমার নাম সংহিতা, আমাকে আপনি চিনবেন না। আমি আপনাকে কিছু জরুরি খবর জানানোর জন্য ফোন করছি। কি খবর? সংহিতা বলল, আপনি কি জানেন আপনার স্বামীর কটা ঘনিষ্ঠ বান্ধবী আছে? অনুপমা বলল, বন্ধু বান্ধবীরা মনের মতো হলে ঘনিষ্ঠতা তো থাকবেই। সংহিতা বলল, বান্ধবীরা থাকলেও ঘনিষ্ঠতা থাকবে বলছেন? এ তো রীতিমতো পরকীয়া। অনুপমা বলল, আপনি ভুল বলছেন। পরকীয়া তো শুনেছি, পরকীয়া মানে গোপন ভালোবাসা, সেটা তো একজনের সঙ্গেই হয়। তাছাড়া রূপের অফিসের কাজের খুব চাপ, তার চাকরিটাও ট্যুরের চাকরি নয়। সংহিতা বলল, আপনি ভুল জানেন, বিয়ে একজনের সঙ্গে হয়, কিন্তু পরকীয়ার লিমিট থাকে না। অনুপমা বলল, আমি ঘোরতর সংসারী মানুষ। পরকীয়াই বলুন বা পরপুরুষের সংসর্গই বলুন, এগুলোকে আমি পাপাচার বলেই মনে করি। তাই এসব খবর আপনারাই ঠিক বলতে পারবেন। সংহিতা বলল, আচ্ছা, রূপম আপনাকে সময় দেয়? অবশ্যই সময় দেয়। তার যেমন চাকরির চাপ, আমারও তেমনি সংসারের চাপ। তবু ওর ছুটির দিনে আমরা একসঙ্গে অনেকটা সময় কাটাই। কখনো রেস্টুরেন্টে সিনেমায় যাই, কখনো শপিং করি, মাঝে মাঝে নাটকও দেখি। বছরে একবার দুবার সপরিবারে ছোটোখাটো ট্যুরেও যাই। তাছাড়া ও তো আত্মীয় বাড়ির অকেশন ছাড়া কোথাও রাত কাটায় না। আমার যাওয়ার অনেক সময় অসুবিধা থাকলেও ও একাই যায়। সংহিতা বলল, ও ঘনিষ্ঠতার জন্য শুধু রাতটাই যথার্থ সময় বলছেন? দিনে অফিস কেটে কোনো ঘনিষ্ঠতা হয় না? অনুপমা বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনিও কি রূপের ঘনিষ্ঠ বান্ধবীদের মধ্যে একজন? রূপ কি আপনার সঙ্গেই পরকীয়া করে? সংহিতা বলল, দেখুন, পরকীয়া শব্দটাই অবৈধ, কিন্তু ভালোবাসাটা অবৈধ নয়। আমি সেরকম ধরনের মেয়েই নই। এই নাটকের সূত্র ধরেই আমার রূপমের সঙ্গে পরিচয়। আমি নাটকের প্রধান চরিত্রে অভিনয় করি। 4 মাসের মেলামেশায় আমি ওকে ভালোবাসি। আমি জানতাম না ও বিবাহিত। যেদিন জানলাম আমি ছাড়াও ওর আরও ঘনিষ্ঠ বান্ধবী আছে এবং ও বিবাহিত, সেদিন কষ্ট পেলেও ওকে ছাড়তে পারিনি। অনুপমা বলল, আমি অত শত বুঝি না। আমার কাছে গোপন সম্পর্ক মানে সেটা অবৈধ। রূপ কি কখনো আপনাকে ভালোবাসার কথা বলেছে? সংহিতা বলল, সব ভালোবাসা কি মুখে বলতে হয়? তার মানে ওর মনটাও আপনি পড়ে ফেলেছিলেন? ঠিক তাই। অনুপমা বলল, আমাকে আপনি কি করতে বলছেন? খুব সোজা করে প্রতিবাদের একটাই রাস্তা, ডিভোর্স। আমার সঙ্গে আপনার মাত্র 20-25 মিনিটের আলাপ। আপনি যে সব সত্যি বলছেন আমি বিশ্বাস করব কি করে? আপনারা বা ওর ঘনিষ্ঠ বান্ধবীদের ঘনিষ্ঠ মুহূর্তের কোনো ছবি আছে? সংহিতা বলল, রূপম আসলে গভীর জলের মাছ। এই 4 মাসের মধ্যে ও মাত্র 2বার আমার সঙ্গে কফি হাউসে গিয়েছিল, আর আমিও 2বার ওর অফিসে গিয়েছিলাম। ফোনেও রূপমের সঙ্গে আমার যোগাযোগ আছে। আসলে ওর সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক ছিল। ফোনে কি আপনারা প্রেমালাপ করতেন? কি আশ্চর্য, দুটো পরিণত বয়সী নারী পুরুষ কি অল্প বয়সী প্রেমিক প্রেমিকার মতো সবসময় প্রেমালাপ করে? ভালোবাসা গভীর একটা অনুভূতি। অনুপমা বলল, যা বাবা, আপনার হাতে তো কোনো প্রমাণই নেই। আমি ডিভোর্স দিলে ও কি আপনাকে বিয়ে করবে? ওটা তো পরের কথা। আপনি এত সব শুনেও একসঙ্গে থাকবেন, কোনো প্রতিবাদ করবেন না? বিশ্বাস করুন, ও মুখে ভালোবাসার কথা না বললেও ওর আমার প্রতি মুগ্ধতা আমি বুঝতেই পারতাম। অনুপমা বলল, কিন্তু আমি তো ঘটনা বা প্রমাণ কিছুই হাতে পাইনি। আপনি তো আমাকে খুব মুশকিলে ফেললেন দেখছি। আমার শ্বশুর শাশুড়ি অত্যন্ত সজ্জন ভালো মানুষ। আমাদের 2 ছেলে মেয়ে, বড় মেয়ে খুব ভালো রেজাল্ট করে এবারে ক্লাস 8 থেকে 9-এ উঠেছে। ছেলে ক্লাস 6-এ পড়ে। দুজনেই নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। আমার বাবা মা দাদা বৌদির ওপর নির্ভরশীল। তাই সব শুনেও এখানে থাকা ছাড়া
আমার কোনো বিকল্প উপায়ও নেই, কারণ ডিভোর্সি বলুন আর প্রতিবাদী বলুন, সেটা করতে গেলেও একটা শক্ত মাটি দরকার। বাপের বাড়িতেও আমার শক্ত মাটি নেই, আমি নিজে সাধারণ গ্র্যাজুয়েট। তাছাড়া শুধু আপনার কথার ভিত্তিতে সন্দেহ করে প্রতিবাদ করাটা কি উচিত হবে? তার চেয়েও বড় কথা, রূপ আমাকে এখনও ডিভোর্সের কথা বলেনি। আপনার কথা যদি সত্যিও হয়, তাহলে এই সম্পর্কটাকে আমি বরং মেরামতি করার চেষ্টা করব। সংহিতা বলল, আপনি তো অদ্ভুত ধরনের মহিলা, যে সম্পর্কে বিশ্বাসী নেই সেটা আপনি মেরামতি করবেন। অনুপমা বলল, সেটা আপনি বুঝবেন না, আপনি বিবাহিতাও নন আর আপনি মাও নন। সব সম্পর্কেরই মেরামতি হয়। আসলে ভালোবাসা হলো পুরনো সোনার গয়নার মতো, দীর্ঘ অব্যবহারে গয়নাতে অনেক ধুলো ময়লা পড়ে, আবার ঘষা মাজা করলে সেটা আবার ঝকঝকে হয়ে যায়। সংসারে ওর আর আমার ব্যস্ততার চাপে আমাদের সম্পর্কটাও হয়তো ওই পুরনো সোনার মতোই হয়ে যেতে পারে। আমার স্বামী একজন স্নেহশীল বাবা, কর্তব্যপরায়ণ ছেলে, আর এখনও পর্যন্ত সহমর্মী স্বামী। সংহিতা বলল, ও তাহলে ঘরে স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মাকে রেখে বাইরে মেয়েদের নিয়ে ফুর্তি করাটা কোনো দোষের নয়, সেটা তো প্রমাণ সাপেক্ষ। আর ভাববেন না, ওটুকু ব্যাপার আমি ঠিক মেরামতি করে নেব। কিন্তু আপনার উপর আমার করুণা হচ্ছে। করুণা? হ্যাঁ, সত্যিই করুণা হচ্ছে। রূপ বিবাহিত জানার পরেও আপনি তাকে ছাড়তে পারছেন না বলে। এবার আমি ফোনটা ছাড়ি, আর মনে হয় আমাকে আপনার ফোন করার দরকার হবে না। ফোনটা রেখে অনুপমার আর পেপারের পড়তেও ইচ্ছেও করল না। রবিবারের গল্পের পেজটা সে একটু সময় নিয়েই পড়ে। ভেবেছিল পেপারটা পড়ে আজকের পেপারটা পড়বে। এ মাসের দেশ পত্রিকাটাও পড়ে আছে, সেটাও আর উল্টে দেখতে ইচ্ছে করলো না। মনে মনে আকাশ পাতাল ভাবতে লাগলো, তবে কি তাদের দীর্ঘ 18 বছরের দাম্পত্য জীবনে সম্পর্কের সুতোটা এতটাই আলগা হয়ে গেল? অন্যান্য বান্ধবীদের সঙ্গে রূপের মেলামেশা বিশ্বাস না করলেও সংহিতার ব্যাপারটা সে একেবারেই ঝেড়ে ফেলতে পারছে না। এতদিন জানতো রূপের পরিবার কেন্দ্রিক জীবন, চাকরি থেকে ফিরে এসে চা আর সামান্য স্ন্যাক্স খেয়ে বাবা মার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ছেলে মেয়েকে পড়াতে বসায়, রান্নাঘরে 2-3 বার উকিঝুঁকি মেরে তার মেজাজ বুঝে একবার চায়ের কথা পারে। অফিস কলিগ ছাড়া কিছু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ফোনেই গল্পগুজব করে। মেরামতির কথা বলল বটে, কিন্তু কিভাবে? সংহিতাকে যদি রূপম সত্যি ভালোবাসে, তাহলে তার কি পরিণতি হবে? তার তিল তিল করে সাজানো সংসার কি ভেঙে চুরে খান খান হয়ে যাবে? রূপ অফিস থেকে ফিরে অনুপমাকেও অসময় শুতে থাকতে দেখে বলল, কি গো, এমন অসময় শুয়ে আছো কেন? আজ তো চায়ের সঙ্গে তুমি ডিমের চপ আর ভেজ পাকোড়া ভাজবে বলেছিলে। অনুপমা বলল, আমার মাথাটা বড্ড ধরেছে, আজকের মতো ছেলেমেয়ের জন্য চাউমিন করেছি, খাও, কাল ভেজে দেব। তুমি চেঞ্জ করো, আমি চা করছি। রূপ ব্যস্ত হয়ে বলল, না, তুমি রেস্ট করো, আমি চা করছি। কতদিন থেকে বলছি একটা রান্নার মাসি রাখি, তুমি জেদ করে রাখতে দিচ্ছ না। ওষুধ কিছু খেয়েছো? একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। বেশ, আমি আদা দিয়ে চা করে আনছি, আর আজ রুটিটা দোকান থেকেই আনিয়ে নেব। চিকেন আর আলু ভাজা আমি রান্না করব, তুমি একদম রান্নাঘরে যাবে না। অনুপমা বলল, অফিস থেকে তেতে পুড়ে এসে তোমার রান্না করার দরকার নেই, আমি পারবো। আজ প্রথম করছি? কেন, সেদিন গোলাবাড়ির মতো কষা মাংস আর গোল পরোটা করিনি? সবাই তো চেটেপুটেই খেলে। তাছাড়া আমি তো প্রায় মাঝেই এটা সেটা রান্না করি, শুধু ভাতের ফ্যান ছড়ানো ছাড়া এই শর্মা পারে না এমন কোনো কাজ নেই। তাও যদি কখনো আমাকে ভাত রাঁধতে হয় বলে বড় একটা স্টিলের ঝাঁঝরিও কিনে রেখেছি, দেখবে কাল A to Z সব রান্না আমিই করব। অনুপমা আপন মনে বিড়বিড় করে বলল, এই মানুষটাই কারো সঙ্গে গোপনে অন্য সম্পর্কে জড়িয়েছে। বিশ্বাস করতে কিছুতেই মন সায় দিচ্ছে না, কিন্তু কেন যে মনের ভিতর একটা ছোট্ট কাঁটা খচখচ করে বিঁধছে কে জানে। এরকম ঘটনা যে আকছাড় ঘটে না এমন তো নয়। দুই দিক ব্যালেন্স করে শুধু পুরুষরাই নয়, অনেক মহিলারাও হেসে খেলে ফুর্তি করে বেড়ায়। ধরা পড়লে কবজির জোর থাকলে হয় ডিভোর্স, না হয় মেনে নিয়ে বেঁচে থাকা। রূপের ব্যাপারটা কতটা সত্যি এটা না জানলে তার রাতের ঘুম, আনন্দে জীবন কাটানো সবটাই মূল্যহীন হয়ে যাবে। কদিন পর রূপম বলল, আচ্ছা অনু, তুমি সবসময় কি এত ভাবো বলো তো? কদিন ধরেই দেখছি তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে থাকছো। এনি প্রবলেম? সত্যি অনেকদিন আমরা কোথাও বেড়াতে যাইনি, সারাদিন বাড়ির ঝক্কি সামলাতে সামলাতে তুমি বোর হয়ে যাচ্ছ। আমি পুরীর টিকিট কাটার ব্যবস্থা করছি,
শনি রবি বাদ দিয়ে 3 দিন ছুটি নিলেই হবে। চলো, তোমার বাবা মা আর আমার বাবা মাকে নিয়ে সবাই মিলে একটা ছোট্ট ট্যুর করে আসি। অনুপমা আগে হলেই বেড়ানো নিয়ে হইচই বাঁধিয়ে দিত। কি শপিং করবে, কতগুলো লাগেজ হবে, ড্রাই ফ্রুট কি নেবে, এই নিয়ে জল্পনা কল্পনা করে একটা কাণ্ড বাঁধিয়ে দিত। আজ জোর করে মুখে হাসি এনে বলল, খুব ভালো হবে, ছেলে মেয়ে দুটো খুব আনন্দ পাবে। কদিন ধরে ভেবে ভেবে হঠাৎ করে অনুপমার একটা প্ল্যান মাথায় এলো। তার ছোটবেলার বন্ধু সাহানা আর ওর বর মাস্টারেক হলো কলকাতায় বদলি হয়ে এসেছে। ফোনে নিয়মিত যোগাযোগ থাকলেও কলকাতা আসার পর আর যাওয়া হয়ে ওঠেনি। ওর বর রাহুলকে সে বিয়ের সময়ই দেখেছিল। অনুপমা সাহানাকে ফোন করলো। সাহানা ফোন ধরে বলল, ভালোই হলো তুই ফোনটা করলি, তোর তো আমার কাছে আসার সময়ই হলো না, তাই আমি আর রাহুল তোর কাছে যেছে নেমন্তন্ন নিয়ে সামনের রবিবার যাব ঠিক করেছি। একেবারে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার করে বাড়ি ফিরবো, দেদার আড্ডা মারবো। কি রে, খাওয়াবি তো? ভাবিস না তোকে একটা একা খাটাবো, আমিও হাত লাগাবো। অনুপমা বলল, না না, এখন খবরদার আসিস না, আমি একটা সমস্যায় পড়েছি, তোর সাহায্যের খুব দরকার। সাহানা বলল, কি সমস্যা রে? এই তো কদিন আগে বর আর শ্বশুর শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ করছিলি। সত্যি রূপমের মতো স্বামী লাখে একটা মেলে, কি সুন্দর মাঝে মাঝে ভালো মন্দ রান্না করে, ছুটির দিনে এখানে ওখানে বেড়ানো, রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা, একসঙ্গে শপিং করা, এসব তো লাখে একজনই করে রে। অনুপমা বলল, রাহুলের মতো স্বামী কি শয়ে শয়ে মেলে বলছিস? আরে ওর সঙ্গে আমার মাঝে মাঝে ফাটাফাটি ঝগড়া হয়, সেই সকাল 9টায় বেরিয়ে যায়, ফেরে রাত 9টা 9:30। সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমার ঘাড়ে। ছেলেটা যে ক্লাস 10-এ উঠলো এটাও মাঝে মাঝে ভুলে যায়। আমার জন্য তার একটুও সময় নেই। অজুহাত একটাই, তার নাকি কোম্পানির চাকরি, সময় দিতে পারবে না, এটা জেনেই আমি বিয়ে করেছিলাম। তার নাকি রবিবারেও ঘরে বসে অফিসের কাজ করতে হয়। কালে ভদ্রে লম্বা ট্যুরে নিয়ে যায়, এটাই নাকি অনেক। বাদ দে ওসব কথা, তোর সমস্যাটা কি বল? অনুপমা সঙ্গীতার সঙ্গে সব কথোপকথন খুলে বলল। সাহানা বলল, যা কি যে বলিস, রূপম ওরকম ধরনের ছেলেই নয়, আমিও তাই জানতাম। আচ্ছা, তুই রাহুলের সম্বন্ধে এরকম ধরনের কথা শুনলে কি করতিস? কি জানি, হয়তো নিজেই গোয়েন্দাগিরি করে প্রমাণ জোগাড় করতাম। অনু বলল, ধর প্রমাণ পেলি তারপর কি করতিস? ধর যদির কথা নদীতে, আমি ওর পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত চিনি। আমি জানি রাহুল বা রূপম কেউ এরকম কাজ করবে না। তুই কি ওই মহিলার কথা বিশ্বাস করলি? অনুপমা বলল, আমি ধোঁয়াশার মধ্যেই আছি রে, বিশ্বাস করতে মন চাইছে না, তবু মনটা সারাদিন কচকচ করছে, তাই আমি একটা পরীক্ষা করব ঠিক করেছি। তুই আমার প্রাণের বন্ধু বলে সবটা শেয়ার করলাম। কি করতে চাস? আমি তোকে সব রকমভাবে সাহায্য করব। অনুপমা বলল, তুই শুধু রাহুলকে আমার পুরনো প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে বলবি। রাহুল অফিস বেরোনোর ঠিক আগে আমার ফোনে একটা ফোন করতে বলবি। আমি রাহুলের ফোন নাম্বারটা কুন্তল নামে সেভ করে রাখবো। সাহানা বলল, তুই এসব কি বলছিস? সত্যি তো রাহুলের সঙ্গে আগে প্রেম ছিল না কি রে? দূর, কি যে বলিস না, রাহুলকে তো আমি তোর বিয়ের সময় প্রথম একবারই দেখেছিলাম। আমি আসলে চাইছি রূপ যদি কোনো সম্পর্কে জড়িয়েই থাকে তাহলে সে নিজেই সবটা আমার কাছে স্বীকার করুক। শাহানা বলল, স্বীকার করলে তুই সহ্য করতে পারবি? আগে জল কতদূর গড়িয়েছে সেটা দেখতে চাই, জল একটু আধটু গড়ালে ঠিক মেরামতি করে নেব। সাহানা বলল, জল বেশি দূর গড়ালে কি করবি? একই বাড়িতে ওর সঙ্গে আমার 1000 মাইল দূরত্ব তৈরি হবে। ছেলেমেয়ের মুখ চেয়ে ছাড়া আমার কোনো বিকল্প উপায় নেই। তবে সবটাই আমার অনুমান, ওর আচার ব্যবহারে আমি সামান্যতম খুঁত খুঁজে পাইনি। আর একটা কথা, আমার আরও একটা তোর চেনা জানা ছেলের ফোন নাম্বার চাই, দিতে পারবি? সাহানা বলল, আমার এক খুড়তুতো দেওর আছে, সে এবারেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পাড়ায় মাঝে মাঝে নাটক থিয়েটার করে, ও এক লাফেই রাজি হবে। অনুপমা বলল, ওর ফোন নাম্বার দে, ওর নামটা সুমিত নামে সেভ করছি। সব তো বুঝলাম, রাহুল ফোনে কি বলবে? তুই ডায়লগটা বরং বল, আমি লিখে রাখছি, তবে সে রাজি হলেই হয়। অনুপমা বলল, সাহানা তোকে যে করেই হোক রাজি করাতেই হবে। ফোনটা ধরবে রূপ, ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাহুল বলবে, অনু, আমি কলকাতায় এসেছি 5 মাস, এর মধ্যে মোটে 3বার আমরা অল্প সময় কাটিয়েছি।
পরিস্থিতির চাপে আমরা দুজনেই বিবাহিত, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভুলতে পারিনি। তাই কাঙালের মতো তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। কাল আমি অফিস ছুটি নিয়ে আমাদের পুরনো রেস্টুরেন্টে অপেক্ষা করব। তারপরে 1 ঘন্টা লং ড্রাইভে যাব। তুমি ঠিক 11:30টার সময় চলে এসো। এবারে কিন্তু অনেকটা সময় কাটাবো। অনু, কিছু তো বলো। ও বুঝেছি, কাছাকাছি তোমার স্বামীও আছে। ঠিক আছে, ছাড়ছি। আমি কিন্তু অপেক্ষায় থাকবো, প্লিজ এসো। সাহানা বলল, সত্যি সত্যি যাবে নাকি? এই রকম মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে প্রেমটা সত্যি হয়ে যাবে না তো? দেখিস বাবা, আমার ভালো মানুষ বরটাকে কেড়ে নিস না যেন। এই বয়সে এখনো তোর যা রূপ। অনুপমা হেসে বলল, আরে ওই ফোন করাটা অবধি রাহুলের ভূমিকা। আমি কোথাও যাব না। শুধু চাইছি আমি যে জ্বালায় জ্বলেছি সেটা রূপও জ্বলুক। তারপর ঠিক ঝুলি থেকে বেড়ালো বেরিয়ে আসবে। ঠিক ওই ডায়লগটা সামান্য হেরফের করে 3 দিন পর তোর দেওরও বলবে। বোঝাতে পারলাম? সাহানা বলল, সত্যি মাইরি, তোর খুঁড়ে খুঁড়ে দণ্ডবত বুদ্ধি একখানা বের করেছিস বটে। ব্যাপারটা ভারী ইন্টারেস্টিং লাগছে রে। কিন্তু আমি শিওর জানি সবশেষে তোর আর রূপের সম্পর্কটা ঠিক আমে দুধেই মিশে যাবে। মধ্যেখানে আমাদের আটি হয়ে গড়াগড়ি খেতে হবে। ভালো মন্দ খাওয়া, চুটিয়ে আড্ডা দেওয়া রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। অনু বলল, দাঁড়া, আমে দুধে বিষ মিশবে না ছানা কেটে যাবে সেটা আগে দেখি। সাহানাকে ফোনে সব কিছু বুঝিয়ে দেওয়ার পরদিন থেকেই অনু ফোনটা বিছানায় ইচ্ছে করেই রেখে আসে। পরদিন সকাল 9টার আগেই অনু চা নিয়ে আসতেই রূপ বলল, বাহ, বেড়াতে যাওয়া ঠিক হতেই মেজাজটা বেশ ফুরফুরে দেখছি। সময়ের আগেই চা হাজির। অনু হাসি মুখে বলল, আহা, এক আধবার বিরক্ত হলো চা যেন দিই না। রূপ বলল, শোনো, আমার এক বন্ধু রেলে চাকরি করে, খুব তাড়াতাড়ি ও টিকিটের ব্যবস্থা করে দেবে বলেছে। পরপর 2 দিন রাহুলের কোনো ফোনই এলো না। তবে কি রাহুল রাজি হচ্ছে না? আজ সাহানাকে একটা ফোন করতে হবে। ভাবতে ভাবতে অনু মাছের ঝোলটা বসিয়ে দিল। ঠিক সেই সময় রূপ বলল, অনু, তোমার ফোন। অনু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি ব্যস্ত আছি, ফোনটা প্লিজ রিসিভ করো। মনে হয় মা ফোন করেছে। রূপ ফোনের স্ক্রিনে নাম দেখল কুন্তল। যা বাবা, এই কুন্তলটা আবার কে? ফোনটা রিসিভ করতেই ও প্রান্ত থেকে গড় গড় করে রাহুল তার লেখা ডায়লগটা বলেই ফোনটা কেটে দিল। খেতে বসে রূপের গম্ভীর মুখ দেখে অনু বুঝে গেল কাজ হয়েছে। নিরীহ মুখে বলল, কার ফোন ছিল গো? কি গো, ভাত নিয়ে নাড়াচাড়া করছো যে? রান্না ভালো হয়নি? তোমার কোনো বন্ধুর ফোন? এই তো খাচ্ছি। রূপ অফিসে বেরিয়ে যেতেই অনু ফোনে সাহানাকে বলল। রাহুল ফোন করতে দেরি করছিল দেখে খুব চিন্তায় ছিলাম। সাহানা বলল, ওষুধে কাজ কেমন দেখলি আগে বল। কাজ তো হতেই হবে, বেশ কড়া ডোজের ওষুধ পড়েছে। মুখটা দেখবার মতোই হয়েছিল। সাহানা বলল, তাহলে নাটক জমে তো ক্ষীর হয়ে গেছে রে। এরপর আবার কবে ফোন করবে আর কি বলবে সেটা বল, আমি লিখে রাখছি। না, এবার ঠিক 4 দিন পর তোর দেওর ফোন করবে, তবে ডায়লগটা যেন সেম না হয়। এই 2 দিন ফোনেই কাজ হবে। রূপ অফিসে গিয়ে কাজে মন বসাতেও পারল না। ভদ্রলোকের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে অনুর পুরনো প্রেমিক। ইতিমধ্যে 3বার তার সঙ্গে রেস্টুরেন্টেও সময় কাটিয়েছে। আর আজ আবার রেস্টুরেন্ট থেকে সোজা লং ড্রাইভে যাবে? এত বছরের বিবাহিত জীবনে অনু সবটা তার কাছে গোপন করলো। একবার বাড়ি যেতেই হবে। রেস্টুরেন্টের ঠিকানা জানলে আজই হাতে নাতেই ধরতে পারত। অসময় রূপকে বাড়ি ফিরতে দেখে মা বলল, তুই ফিরে এলে যে? রূপ বলল, একটা ফাইল নিতে এসেছি মা। অনু কোথায়? অনু তো আধ ঘন্টা আগে ভাত খেয়ে বেরিয়ে গেল। তোর বাবার লুঙ্গি, বিছানার চাদর টাদর আরও টুকটাক কিছু কিনবে। ফিরতে দেরি হবে বলেই গেছে। রূপ বলল, ঠিক আছে মা, ছেলে মেয়ে দুটো ফিরলে ওদের খেতে দিও। ভাবিস না, অনু সব গুছিয়ে রেখে গেছে। রূপের মনে সন্দেহটা গেঁথে গেল। এই বয়সে অনু এটা করতে পারল? অফিস থেকে ফিরলে অনু বলল, তুমি চেঞ্জ করে নাও, আজ সবার জন্য ডিমের ডেভিল রেডি করে রেখেছি, গরম গরম ভেজে দেব। রূপ বলল, সারাদিন টোটো করে ঘুরে কেন এসব করতে গেলে? তাতে কি হয়েছে? কেনাকাটা করতে করতে একটু দেরি হয়ে গেল। তুমি নাকি ফাইল নিতে বাড়িতে এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম। তুমি কেনাকাটা করতে যাবে বলনি তো? বলার কি আছে, বিকেলের দিকে বেরোনোর অসুবিধা বলে সকাল সকাল বেরিয়েছিলাম। ঠিক 4 দিন পর প্ল্যান মতো আবার সাহানা আর দেওরের ফোন।
রূপ অনুকে না ডেকেই দেখলো ফোনের স্ক্রিনে সুমিতের নাম। ফোনটা রিসিভ করতেই এবার আরও রোমান্টিক ভাষায় সুমিত নামে একটা অল্প বয়সী ছেলের ফোন। সে নাকি সামনের রবিবার অনুকে নিয়ে দামি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট থেকে শুরু করে দামি হোটেলে লাঞ্চ করতে চায়। কোনো অজুহাত শুনতে চাই না বলে নিজেই ফোনটা কেটে দিল। আজ মনে হয় অনু রিংটোনটাই শুনতে পায়নি, না হলে ন্যাকামি করে ঠিক বলতো কার ফোন ছিল গো। কিন্তু অনু এসব কি করছে? দুটো ছেলের মা হয়ে একসঙ্গে দুটো পুরুষের সঙ্গে কোন সম্পর্কে জড়ালো? সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ? নাকি ওর আরও পুরুষ বন্ধু আছে? না এতদিনের বিশ্বস্ত স্ত্রীকে সে চিনতেই পারছে না? এত নিপুণ অভিনয় করছে তার সঙ্গে। না, পরশু রবিবার ও কি করে সে দেখবে। এ হেস্তনেস্ত সেদিনই করবে। রবিবার সকালে সবার সঙ্গে চা খেতে খেতে অনু শাশুড়ি মাকে বলল, মা আজ 9টার মধ্যে রান্না করে রেখে আমি একটু বাপের বাড়ি যাব, সন্ধ্যের মধ্যেই ফিরে আসব। তুমি একটু কষ্ট করে সবাইকে খেতে দিয়ে দেবে? কেন দেব না মা, তুই তো আমাকে কোনো কাজই করতে দিস না, আমি রান্নাটাও করে নিতেই পারতাম। রূপ অনুর দুঃসাহস দেখে স্তব্ধ হয়ে গেল। তার বাবা মাকে ভালো মানুষ পেয়ে মিথ্যে বলে অবাধে বিভিন্ন বয়সের পুরুষের সঙ্গে চড়ে বেড়াচ্ছে। রাগে তার আপাদমস্তক জ্বলে গেল। গম্ভীর মুখে বলল, অনু ঘরে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ছেলে মেয়েকে বলল আজ এবেলায় তোদের ছুটি, দাদু ঠাম্মার ঘরে গিয়ে রং পেন্সিল নিয়ে ছবি আঁক। অনু বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, বুঝতে পারছি তোমার খুব তাড়া আছে। ব্রেকফাস্ট থেকে শুরু করে দামি হোটেলে লাঞ্চের টাইমিং তো ঠিক রাখতে হবে। এবার একটা সত্যি কথা বলো তো, সুমিত কুন্তল এদের সঙ্গে তোমার কি সম্পর্ক? এদের দুজনের কথা শুনে আমার মনে হয়েছে এরা তোমার পুরনো প্রেমিক। কবে থেকে এদের সঙ্গে তোমার যোগাযোগ? এই দুজন ছাড়া আর কটা পুরুষকে তুমি তারে নাচাচ্ছ? তোমার এই গোপন ব্যভিচার আমি কিছুতেই মেনে নেব না। অনু বলল, এরা আমার পুরনো বন্ধু, আর গোপন করলে তো ওদের নাম ফোনে সেভ করতাম না। ওরা এক এক সময় আমাকে প্রেম করতেই পারে, আমি তো করিনি। ওদের আমি বন্ধুর চোখেই দেখি। আমি অন্তত তোমার মতো কিছু গোপন করিনি। গোপন সম্পর্ক মানেই অবৈধ সম্পর্ক। রূপ বলল, মানেটা কি? কার সঙ্গে আমার গোপন সম্পর্ক আছে? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? কি অ্যাবসার্ড কথাবার্তা বলছো? আমার অফিসে মহিলা পুরুষ কলিগ চাকরি করে, এদের সবার সঙ্গেই আমার কলিগ হিসাবেই বন্ধুত্ব। এর মধ্যে গোপনীয়তার কি আছে? অনু বলল, সেটা আমি জানি, কিন্তু সংহিতা বলেছে মহিলার সঙ্গে তোমার বিশেষ সম্পর্ক আছে। সে আমাকে ফোনে বলেছে সে তোমাকে ভালোবাসে। নিশ্চয়ই তুমিও তাকে ভালোবাসো। রূপ বলল, সংহিতা নাটকে অভিনয় করে। একদিন আমি আর একজন কলিগ নাটক দেখতে গিয়েছিলাম। ওই কলিগের কীরকম তুতো বোন সংহিতা, তার জোড়াজুড়িতে নাটক দেখতে যাওয়া। নাটক শেষ হলে সেই জোর করে গ্রিন রুমে নিয়ে গিয়ে সংহিতার সঙ্গে আমার আলাপ করায়। তারপর আমার ফোন নম্বর তার তুতো দাদার কাছ থেকে জোগাড় করে আমাকে মাঝে মাঝেই ফোনে বিরক্ত করে। দুদিন অফিসে টিফিন টাইমেও এসেছিল। আমি সৌজন্যর খাতিরে তাকে কফি আর এগরোল খাইয়েছিলাম। পরিবর্তে সে আমাকে রিটার্ন দেওয়ার জন্য একদিন রেস্টুরেন্টে খাওয়ায়। এরপরও একদিন একরকম জোর করে কফি হাউসে কফি খেতে নিয়ে গিয়েছিল। এই নাছোড় মহিলাকে এড়ানোর জন্য সেদিন আমার 2 মহিলা কলিগকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তার ফোনে অনবরত বিরক্ত করা দেখে ভেবেছিলাম সিনটা চেঞ্জ করব। এখানেই নাটক শেষ। এরপরে আমি ওই গায়ে পড়া মহিলার আর ফোনই ধরি না। সে ফোনে রগবগে করে ভালোবাসার কথা বলল, আর তুমিও অবলীলায় সেটা বিশ্বাস করেছো। এত বছর সংসার করার পর এত সহজে তুমি আমাকে অবিশ্বাস করলে কি করে? অনু বলল, এরকম ধরনের কথা শুনলে যে কোনো মেয়ের মনেই একটা সন্দেহের কাঁটা বিঁধবেই। তুমিও তো এই ফোনের কথাই অবলীলায় বিশ্বাস করেছ। এমনকি হাতে নাতে ধরার জন্য অফিস ফেলে বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিলে। আমিও যদি বলি, তুমিও বা এত বছরের বিবাহিতা স্ত্রীকে এত সহজে ব্যভিচারের তকমা দিলে কি করে? আমার সাজানো নাটকের তো আজকেই ড্রপ সিন পড়ার কথা, কিন্তু এখন মনে হচ্ছে নাটকটা আরও কিছুদিন চালিয়ে গিয়ে তোমার স্টকে আরও কত গালিগালাজ আছে সেটা শোনার দরকার ছিল। নেহাত আজকেই প্রোগ্রাম সেট করে ফেলেছি। রূপ বলল, মানেটা কি? কি প্রোগ্রাম সেটা করেছো? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। অনু বলল, মানেটা আমার বন্ধু সাহানা বলবে। ওরা এলো বলে ওরা রাতে খাবে। তুমি অনলাইনে মাটন বিরিয়ানি অর্ডার করো, আমি ততক্ষণে চিলি চিকেনটা বানিয়ে ফেলি।
আধ ঘন্টা পর রাহুল আর সাহানা আর রাহুলের খুড়তুতো ভাই অমিত একসঙ্গে এলো। রাহুল নমস্কার করে বলল, আমি রাহুল। আপনার কাছে প্রথমেই আমি সরি বলছি। অনুপমার ছোট্ট নাটকের স্ক্রিপ্টে আমি কুন্তলের ভূমিকা অভিনয় করেছি। আর এ আমার ভাই অমিত, নাটকে ওর নাম সুমিত। অনুপমার ফোনে কুন্তল আর সুমিত এই দুটো নাম অনুপমার পরিকল্পনা মতো সেভ করা আছে। রূপ বলল, আগে সবাই প্লিজ বসুন, অনু কফি বানাচ্ছে। সাহানা বলল, অনুর আগে আমার বিয়ে হয়েছে, তাই আপনার সঙ্গে আমার সাক্ষাৎ আলাপ না হলেও অনুর কাছে আপনার এত গল্প শুনেছি যে চিনতে একটু অসুবিধা হয়নি। এবার বলি, অনুর সঙ্গে সংহিতা বলে এক মহিলা যেচে পড়ে ওকে জানিয়েছিল আপনারা নাকি পরস্পরকে ভালোবাসেন। এটা শুনে অনু আপনাকে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে ছিল। বুঝতেই পারছেন মেয়েদের কাছে ভালোবাসা একটা ভীষণ সেন্সিটিভ ব্যাপার। তাই অনু এই নাটকের ছোট্ট স্ক্রিপ্টটা বানিয়েছিল। সে যতটা অশান্তিতে দিনরাত কাটাচ্ছিল সেটাও আপনাকেই দিতে চেয়েছিল, আর আসল সত্যিটা আপনার নিজের মুখে শুনতে চেয়েছিল। হাজার হোক, অনু তো আপনার অর্ধাঙ্গিনী, তাই সুখ দুঃখ শান্তি অশান্তি দুজনের অর্ধেক পাওনা। এই ষড়যন্ত্রে আমিও সামিল ছিলাম বলে আমিও সরি বলছি। অনু 5 কাপ কফি এনে বলল, জানিস সাহানা, রূপ আমাকে অনেক বাজে কথা বলেছে। সাহানা বলল, আমি এক্ষেত্রে একটু রূপমের দোষ দেব না। রাহুলকে আর অমিতকে যা চোখা চোখা ডায়লগ বলতে বলেছিলিস, সেটা শুনে যে কোনো পুরুষ মানুষের রাগে মাথা খারাপ হয়ে যেত। আমার বড় হলে তো আগেই 2-4টে চড়থাপ্পড় মেরেই দিত। রূপ বলল, আমি সবার সামনে অনুকে সরি বলছি। আমারও ঠান্ডা মাথায় একটু ভেবে দেখাই উচিত ছিল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।